বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে তিনবার তাকে নোটিশ পাঠানো হয়েছিল, হাজিরা দেননি। আদালতের কড়া নির্দেশ ছিল একেবারে পুলিশের নির্ধারিত সময়ের মধ্যেই তাকে হাজিরা দিতে হবে। এরপর গত শনিবার 3বার নোটিশ দেওয়া হয়েছিল। একবার ছবিটা রাখবো আপনাদের সামনে। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যে ছবি রেখেছে আপনাদের সামনে, কিছুক্ষণ আগেই বিধাননগর দক্ষিণ থানায় প্রবেশ করেছেন অরূপ বিশ্বাস। ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূর, অবশেষে হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। দেখো, একদমই আজকে সকাল 9:55 মেসি কাণ্ডে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। 9:55 অর্থাৎ মিনিট 5 আগে আমরা দেখলাম কালো কাচের গাড়িতে বিধাননগর দক্ষিণ থানায় এলেন অরূপ বিশ্বাস। খবর ছিল যে আজকে তিনি আসবেন। এর আগে 3বার তাকে পুলিশ আধিকারিকরা তলব করেছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। প্রথমে তাকে 5 তারিখ চলতি মাসের আসার কথা বলেছিলেন বিধাননগর সাউথ থানার আধিকারিকরা, কিন্তু 14 দিনের জন্য তিনি অব্যাহতি চেয়েছিলেন যে তিনি আসতে পারবেন না। তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখালেও তিনি কোনো মেডিকেল সার্টিফিকেট কিন্তু জমা দেননি। এর পরবর্তী ক্ষেত্রে ফের তাকে 8 তারিখ সমন করা হয়, কিন্তু সেটারও কোনো কমপ্লায়েন্স হয়নি, তিনি আসেননি। এবং তারপরেও পুলিশ আধিকারিকরা তার সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে। তার বাড়িতে, নিউ আলিপুরের বাড়ি, সেখানে কিন্তু 2খানা নোটিশ পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়, সাটিয়ে দেওয়া হয়। এরপরই পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করলেও কিন্তু অরূপ বিশ্বাসের কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো হদিশ পাওয়া যায়নি। কলকাতা পুলিশের আধিকারিকরা তার বাড়িতে নোটিশ লাগিয়ে দিয়ে আসে। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের মাঝে পুলিশের হাতে গ্রেফতার হয়। কিন্তু অরূপ বিশ্বাস তিনি কবে হাজিরা দেবেন এই প্রশ্নই কিন্তু উঠছিল, যে তিনি আদৌ আসবেন, কেন আসছেন না। শতদ্রু দত্ত তার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কিন্তু নোটিশ করেছে বিধাননগর দক্ষিণ থানা। এবং আরো একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গতকালই শতদ্রু দত্ত যেমনটা দাবি করেছিলেন যে টিম মেসি, যে এখন বিশ্বকাপ চলছে, মেসি আমেরিকাতে রয়েছেন, কিন্তু টিম মেসির তরফ থেকে একটা ইমেল করা হয়েছে এবং সেই ইমেলে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে। কারণ মেসি যে প্রোটোকল, সেই প্রোটোকলের বাইরে গিয়ে অরূপ বিশ্বাস এমন কিছু করেছেন যেটাতে টিম মেসি পর্যন্ত ইমেল করেছে। শতদ্রু দত্ত গতকাল এমনটাই দাবি করেছেন। সেই প্রেক্ষিতে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং 3বার তাকে নোটিশ পাঠানো হয়েছিল, যে নোটিশে কিন্তু হাজিরা দেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দায়ী করে বিধাননগর কমিশনারেটে গতকালই ইমেল করে মেসির টিম এবং দাবি করা হয়েছে অনুষ্ঠানে উদ্যোক্তা শতদ্রু দত্তের তরফ থেকে। অরূপ বিশ্বাসের যে রক্ষা কবচের নির্দেশ, তাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টে ডিভিশন বেঞ্চেরও দ্বারস্থ হয়েছেন তিনি। আর চলতি সপ্তাহেই এই প্রসঙ্গে শুনানির সম্ভাবনাও রয়েছে। যত দিন যাচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের সব কীর্তি সামনে আসছে, তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল জমানার 4 মন্ত্রী গ্রেফতারও হয়েছেন। আর এক প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসও রয়েছেন পুলিশের স্ক্যানারে। পুলিশ 3বার নোটিশ দেওয়া সত্ত্বেও হাজিরা দেননি তিনি। এবার তিনি আরও বিপাকে। যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকেই দায়ী করে খোদ লিওনেল মেসির টিম বিধাননগর কমিশনারেটে ইমেল করেছে বলে দাবি করেছেন শতদ্রু দত্ত। ডিসেম্বরে যুব ভারতীতে লিওনেল মেসির যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়, তার উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। তার দাবি, মেসির টিমের তরফে ইমেলে বলা হয়েছে মেসির অনুষ্ঠানে প্রোটোকল ভেঙেছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। ছবি তোলার জন্য বারবার মেসির কাঁধে হাত রেখেছিলেন, কোমর জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তর দাবি, ইমেলে মেসির টিম জানিয়েছে প্রোটোকল অনুযায়ী মাঠে কোনো বিশেষ অতিথি থাকার কথাই ছিল না। অরূপ বিশ্বাস ছাড়াও আরও অনেকে মাঠে ঢুকে মেসির কাছাকাছি চলে গিয়েছিলেন। এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। মেসিকে যে সময়ের আগে মাঠ ছাড়তে হয়েছিল, তার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্ত দায়ী নন। মেসি কাণ্ডে শতদ্রু দত্ত গ্রেফতার হলেও আর কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তখন নেয়নি পুলিশ। গতকাল রাত্রিরেই গেছে ইমেলটা। এটা এসছে কোথা থেকে? ইমেলটা কারা করেছে? যে মেসি ট্যুরের যে যারা অ্যাডভাইজার এবং কনসালটেন্ট ছিল ইন্ডিয়া ট্যুরের, সেখান থেকে মেলটা গেছে। কাকে করা? বিধাননগরের সিপিকে। গতকাল আপনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এটা একটু।
হ্যাঁ, ওনাকে যে রক্ষা কবচটা দেওয়া হয়েছে সেটাকে আমি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আশা করি যে কোনো দিন হিয়ারিংটা হবে, যদি ফেভারেবল হয় ভালো, না হলে যদি আমি সুপ্রিম কোর্ট যাব। গত বছর ডিসেম্বরে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। মেসির গায়ে সেঁটে থাকতে দেখা যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। নেতা, মন্ত্রী, ভিভিআইপিদের উপদ্রবে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়েন লিওনেল মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। এরপরই স্টেডিয়ামে চলে তাণ্ডব, ভাঙচুর। ঘটনায় গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। রাজ্যে পালাবদলের পর তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। দায়ের হয় এফআইআর, কিন্তু বারবার তলব করা হলেও পুলিশের কাছে হাজিরা দেননি তৃণমূল নেতা। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন করেন তিনি। আদালতেও তীব্র ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এরপর 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলে শনিবার অরূপ বিশ্বাসকে তলব করে তৃতীয় নোটিশ দেয় বিধাননগর দক্ষিণ থানা। তবে আদালতের নির্দেশের পরেও বেপাত্তা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। থানায় হাজিরা দেননি তিনি। এই প্রেক্ষাপটে বুধবার বিশ্বকাপের ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি হ্যাট্রিক করতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে শতদ্রু দত্ত বলেন, অরূপদা, আপনার পাড়ার পল্টু আজ হ্যাট্রিক করেছে, এবার তো বেরিয়ে আসুন। অরূপ বিশ্বাসের রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন শতদ্রু দত্ত। সৌমিত্র রায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূখ, একেবারে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের হয়েছিল, 5টি ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আবার এই মেসির টিম তারা যে ইমেল করেছিল সেখানেও কিন্তু বিশৃঙ্খলার জন্য সম্পূর্ণভাবে এই অরূপ বিশ্বাসকেই দায়ী করা হয়েছে এবং আজ তিনি হাজিরা দিলেন জোড়া চাপে। দেখো, কয়েকটা জিনিস বলে রাখা প্রয়োজন রয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী 2রা সামনের মাসের 2 তারিখ পর্যন্ত অরূপ বিশ্বাসের ওপর যেটা ইমিউনিটি আছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে কোয়ার্সিভ অ্যাকশন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে নেওয়া যাবে না, এবং সেটা 2 তারিখ পর্যন্ত সেই ইমিউনিটি রয়েছে। ফলত সেই ইমিউনিটি থাকার কারণে আজকে প্রথম দিন অরূপ বিশ্বাস এসেছেন এবং তাকে আজকেই পুলিশ আধিকারিকরা কোনো কঠোর পদক্ষেপ নেবেন এমনটা হবে না, কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটারই কমপ্লায়েন্স কিন্তু পুলিশের তরফ থেকে থাকবে। এই মুহূর্তে বিধাননগর কমিশনারেট সূত্রে যেটা খবর যে অরূপ বিশ্বাস তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। আমি প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য, এই যে বিধাননগর সাউথ থানা, এর একটা ইন্টারোগেশন রুম রয়েছে। সেই ইন্টারোগেশন রুমে এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে। অরূপ বিশ্বাস তিনি নিজে আইনজীবীদের নিয়ে এসেছিলেন, কিন্তু ইন্টারোগেশন রুমে কোনো আইনজীবী নেই। তদন্তকারী আধিকারিক, এই কেসে যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তিনি রয়েছেন এবং গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি চলছে। একটা কোয়েশ্চেনিয়ার রেডি করা হয়েছে 10টা প্রশ্নের। সেই 10টা প্রশ্নের প্রশ্নমালা নিয়ে বিধাননগর কমিশনারেটের বিধাননগর সাউথ থানার পুলিশ কিন্তু রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং গোটা প্রক্রিয়ার কিন্তু ভিডিওগ্রাফিও চলছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ ময়ূখ। রাজ্যে পালাবদলের পরেই একের পর এক তৃণমূল নেতা পুলিশের জালে, এবং গতকালই আমরা দেখেছি যে তার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করেছে কোচবিহার পুলিশ, এবং তারপর তাকে দিনহাটায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, আজ আদালতে পেশ করা হবে উদয়ন গুহকে, কখন কি জানতে পারছো? দেখো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দিনহাটা থানা থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আদালতে নিয়ে যাওয়া হবে, এবং তার আগেই কিন্তু দেখো থানা চত্বরে কিন্তু প্রচুর মানুষ তারা ভিড় করে আছেন, যেখানে বিজেপি কর্মীরা আছেন, সাধারণ মানুষজন আছেন। তাদের দাবি যে উদয়ন গুহকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আপনার সাথে কথা বলে আপনার একটাই জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে আছি সেই ধূর্ত কালপ্রিট, চোর, বদমাশ, গুন্ডা, নাম করা গুন্ডা, সে আজ ধরা পড়েছে। আমাদের মনের শান্তি, সেই শান্তি তাকে একবার দেখে আমরা তাকে জুতোর মালা পরাতে চাই।
কি অভিযোগ আপনার তার বিরুদ্ধে? অভিযোগ বিস্তর, সেটা বলতে গেলে সমস্ত দিন লেগে যাবে। উনি কি করেননি? লুটোতরাজ, মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছেন। উনি তার পরিচারিকা যে ওনাকে রান্না করে খাইয়েছেন তার কাছ থেকেও কাটমানি নিয়েছেন, তাকে ঘর দেবে বলে। তা কীরকম পর্যায়ের লোক যে নিজের বাবাকে চোর বলে, ওনার বাবা একজন দিনাটার মান্যগণ্য ব্যক্তি, ওনাকে সবাই সম্মান করে, কিন্তু তার পুত্র যে কি জিনিস সেটা দিনাটার জনসাধারণ জানে। শাস্তি চাই, তার শাস্তি যেন একদম এক্সট্রিম শাস্তি, যেন বেরোতে না পারে, এই আমাদের দিনাটার বুকে যেন আর চলতে না পারে। একটা পশু, হিংস্র পশুকে খাঁচায় বন্দি করে রাখাই হলো ভালো, হিংস্র পশুর থেকেও খারাপ। দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ, যেখানে বিজেপি কর্মীরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, এবং তারা কিন্তু তাদের রীতিমতো ক্ষোভ প্রকাশ করছে। তাদের নিয়ে আরেকজন কথা বলতে, তার সাথে কথা বলতে। এর সঠিক বিচার যেন আমরা পাই। বিচার চাইছেন আপনারা? আমার নাম হচ্ছে তন্ময় দাস, মধ্যেই কিন্তু দেখো মিছিল চলে এসছে বিজেপি কর্মীদের, সেখানে মিছিল চলে আসছে থানার সামনে, বাইক মিছিল। সেখানে প্রচুর বিজেপি কর্মী তারা স্লোগান দিচ্ছে, এবং উদয়ন গুহকে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই থানার থেকে বের করা হবে। তার আগেই কিন্তু উত্তেজনা দেখা দিয়েছে, এবং থানার saamne দেখতে পাচ্ছি সেই ছবি, বাইক মিছিল তারা এসেছেন। আপনারা কিসের জন্য কেন এসেছেন? আজকে দিনাটা উদয়ন গুহ দাপুটের নেতা আজকে আসতেছে, ওনাকে ডিম দিয়ে সংবর্ধনা জানাবো আমরা। হ্যাঁ, সে বহুত কাটমানি নিয়েছে, বহুত অত্যাচার করেছে, এবং নানান রকম সমস্যা করেছে, তার জন্য একদম দেখো প্রচুর মানুষ, তারা কিন্তু বিজেপি সমর্থক যেমন আছেন, সাধারণ মানুষ তেমন আছেন, একেবারে দিনহাটা থানার সামনে তারা চলে এসেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের দাবি উদয়ন গুহকে যথাযথ যা শাস্তি সেই দিতে হবে। যে অত্যাচার করেছে, তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে উদয়ন গুহ দিনহাটাবাসীকে অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করেছে, আইন মোতাবেক তার ব্যবস্থা কিন্তু নিতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি একেবারে। জানাচ্ছেন। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। দিনহাটা থানার বাইরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং তারা ক্ষোভ উগরে দিচ্ছেন উদয়ন গুহর বিরুদ্ধে। এর আগেও একাধিক অভিযোগ ওঠে উদয়ন গুহর নামে, এবং 2021 সালে জাতীয় মানবাধিকার কমিশনের একটি বিশেষ কমিটি কুখ্যাত দুষ্কৃতীদের একটি তালিকা দেয়, যেই তালিকায় নাম ছিল উদয়ন গুহর। কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। দিনহাটার সাধারণ মানুষ কি, যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, দিনহাটার সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, তার নাম উদয়ন গুহ। আর সেই বাঘ আজকে বেড়াল হয়ে খাঁচাবন্দি। মেরিট নিয়ে আমি কোনো কথা বলবো না, টাইমিং নিয়ে অবশ্যই বলবো। একসঙ্গে যদি এতগুলো তৃণমূল নেতা কর্মীদের উপর কোনো আক্রমণ হতে থাকে, বা গ্রেফতার হতে থাকে, বা হয়রানি হতে থাকে, তো সেগুলো তো তাহলে একটা প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যাবে না। মামলা গ্রেফতার করে দিলে ওই দিকে ব্যস্ত করে দেয়া, ভয় পাইয়ে দেয়া, মহল তৈরি করা, মানে সংগঠনটাকে আবার আঘাত করা, সেই ধরনের একটা কোনো পরিকল্পনা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ গতকালই পুরীতে তাকে ধরা হয়েছে। আর ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে আসা হয়েছে লালবাজারে। ওড়িশার পুরীতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গতকাল ধরা পড়েছিলেন সুশান্ত ঘোষ। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে তোলাবাজি, হুমকি দেওয়ার মতন অভিযোগ রয়েছে সুশান্ত ঘোষের বিরুদ্ধে, লালবাজারে তাকে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। দেখো, আজকে লালবাজারে তাকে নিয়ে আসা হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে তাকে আদালতে আজকে পেশ করা হবে। সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের মধ্যে আমরা যেটা জানতে পারছি যে সুশান্ত ঘোষের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ, যে এই বাইপাস লাগোয়া যে আবাসনগুলো রয়েছে, সেই আবাসন থেকে, বাইপাস থেকে আবাসনে যাওয়ার পথে এই একাধিক যে দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি, এই একাধিক দোকানের থেকে টাকা তোলার অভিযোগ, এবং কারোর থেকে 3 লক্ষ, কারোর থেকে 2 লক্ষ, বা কারোর থেকে আরও বেশি, প্রায় 2 থেকে 3 কোটি টাকা অভিযোগ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সে তার পরিবারের সদস্যদের মুম্বাইয়ে পাঠিয়ে দিয়েছিল নিজের মোবাইলটা সুইচ অফ করে, যাতে কোনোভাবে তার নাগাল না পুলিশ পায়। কিন্তু এরপরেই বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নেয় পুলিশ, এবং তার সাথে সাথে তারা জানতে পারেন যে পুরীতে লুকিয়ে রয়েছে সুশান্ত ঘোষ, 108 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। এরপর তাকে ধরা হয়, এবং যখন ধরা হয় জানা যাচ্ছিল সে ভুবনেশ্বরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। অনেকে রয়েছেন, তার সাথে একবার আমরা কথা বলবো। আপনার থেকেও কি টাকা চাওয়া হয়েছিল, কি কারণে এবং কত টাকা?
আমার তো 12-13 ফুট দোকান ছিল, দোকানটা 6 ফুট করে দিয়েছে, সেটা 6 ফুটের আমি পেয়েছি। তো ট্যাক্সের খরচা পুরো সম্পূর্ণ আমাদের। আর এখানে যে 5 ফুট পাশে দেখছেন, এইটার বিনিময়ে উনি চেয়েছিল, উনি না, ওনার লোক আছে, এই যে গোপাল বচ্চন আর এই, তারাও তো অ্যারেস্ট হয়েছিল এই মামলায়। কত টাকা? ওই চেয়েছিল অনেক, কিন্তু আমি 3 লাখ টাকা দিয়েছি। কত চেয়েছিল? চেয়েছিল 5 লাখ। 3 লাখ টাকা দিয়েছে? হ্যাঁ, আমি 3 লাখ দিয়েছি। 3 লাখ। কোনো রসিদ বা কোনো কিছু দিয়েছিল আপনার? কোনো রসিদ দেয়নি, কোনো দোকানে রসিদ দেয়নি। এই কারণে দিতে হবে বলেছে? ওই তার নাহলে এই 5 ফুট দোকানটা পাবো না। মানে এই যে এখানে আপনি যে বিভিন্ন সবজি রেখেছেন, এই 5 ফুট জন্য 3 লাখ? 6 ফুটটা আমার পুরনো দোকান ছিল বলে পেয়েছি, কিন্তু ট্যাক্সের খরচাটা সম্পূর্ণ আমাদের, শুধু জায়গাটুকু ফ্রি। আর ওই যে এপারে যে দোকানটা দেখছেন 5 ফুটের, এটা আমি 3 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে আমার। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে এই ধরনের একাধিক অভিযোগ, সেগুলোকে নিয়ে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের এই প্রাক্তন কাউন্সিলর, যাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে লালবাজারে। ধন্যবাদ আবির। অন্যদিকে সোনাপাপুর জমি মামলায় প্রথম চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে চার্জশিটে সিন্ডিকেট সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, যেটা এডি সূত্রের খবর, সোনাপাপুর থানা এবং তোলাবাজির যে মামলা, সেই মামলায় প্রথম চার্জশিট জমা পড়েছে এবং গতকাল সন্ধ্যেবেলায় ইডির আধিকারিকরা ব্যাংশাল কোর্টে যান। ব্যাংশাল কোর্টে যে ইডি স্পেশাল কোর্ট, সেই কোর্টে এই মামলায় প্রথম চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত হিসেবে জয় কামদার, তোমার মনে থাকবে এই মামলায় প্রথম যাকে গ্রেফতার করা হয়েছিল, একজন ডেভেলপার প্রমোটার জয় কামদার, তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তার একাধিক কোম্পানির নাম রয়েছে এবং চার্জশিটে ইডির তরফে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে যে কিভাবে ক্রিমিনাল প্রমোটার এবং পুলিশের একটা সিন্ডিকেট র্যাকেট কাজ করত, যারা কিন্তু জমি হাতিয়ে নিত, তোলাবাজি এবং প্রতারণার একাধিক অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে। তুমি জানো, এই মামলায় শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু, তাদেরও গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গেছে। এই চার্জশিটে ইডির তরফে জানানো হয়েছে যে তাদের তদন্ত শেষ হয়নি, তারা আগামী দিনে আরো তদন্ত চালিয়ে যাবেন। সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাস, তাদের ইনভলভমেন্ট নিয়ে আগামী দিনে তারা চার্জশিট জমা করবেন, তাদের রিপোর্ট পেশ করা হবে। কিন্তু সোনা পাপ্পুর প্রতারণা মামলায় প্রথম চার্জশিট জমা পড়ল, যেখানে কিন্তু প্রমোটার জয় কামদার এবং তার একাধিক কোম্পানির নাম রয়েছে এবং কলকাতা শহরে কিভাবে জমি হাতিয়ে নেওয়া হতো, কিভাবে একটা সিন্ডিকেট কাজ করতো, সোনা পাপ্পুরা কিভাবে গিয়ে জমি মালিকদের ধমকে তাদের কাছ থেকে তোলাবাজি করা হতো, তার বিস্তারিত তথ্য কিন্তু এই চার্জশিটে রয়েছে। এবং চার্জশিটে ইডির তরফে যে তথ্য প্রমাণ সহ নথি জমা দেওয়া হয়েছে, সেখানেই কিন্তু সোনা পাপ্পুর সঙ্গে যে একাধিক আর্থিক লেনদেন হয়েছিল এবং যে সিন্ডিকেটের ইনভলভমেন্ট, তারা কিভাবে অপারেট করতো, কাদের জমি নিয়ে নেওয়া হয়েছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, এই যাবতীয় তথ্য কিন্তু চার্জশিটে জমা পড়েছে। এবং ইডির আধিকারিকরা জানাচ্ছেন আগামী দিনে তারা তদন্ত করে শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পু, তাদের কি রোল বা তাদের কি ইনভলভমেন্ট, সেটাও কিন্তু রিপোর্ট আকারে কোর্টে পেশ করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।